আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি IELTS রিডিং নিয়ে কিছু কথা বলবো এবং বিশেষ করে আপনারা জানেন এই ভিডিওর শুরুতে আমি আগের লিসেনিংয়ের মতোই একটা টেমপ্লেট দিয়েছি যে 10 দিনের প্রস্তুতিতে কীভাবে একাডেমিক IELTS-এ আপনি 7+ স্কোর করতে পারেন সেটি নিয়ে এই ভিডিও। চলেন শুরু করি। দেখেন, IELTS পরীক্ষা যারা দিবেন তাদেরকে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে এটি একটি পরীক্ষা সিস্টেম, অনেকগুলো সিস্টেমের মতো। IELTS একটি ইংরেজি পরীক্ষার সিস্টেম। আপনাকে এই সিস্টেম মেনে পরীক্ষা দিতে হবে। আপনি এই সিস্টেমের মধ্যে যদি সঠিক উত্তর দিবেন তার উপর ডিপেন্ড করে আপনাকে একটা ব্যান্ড স্কোর দেওয়া হয়। এটা মানে কখনোই এটা না যে আপনি যত জীবনে ইংলিশ জানেন সব ইংরেজির প্রতিফলন এই পরীক্ষায় হয়ে থাকে, এমন না। এবং আপনি যদি কখনো খারাপ করেন তার মানে এটা না যে আপনি পারবেন না, বিষয়টা এরকম না। আসলে এটি একটি নির্দিষ্ট কাঠামো, পরীক্ষা কাঠামো তারা ডেভেলপ করেছে, সেই অনুযায়ী পরীক্ষাটা দিতে হয়। কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটে আমরা যে আমাদের স্কুল কলেজগুলোতে একাডেমিকভাবে প্র্যাকটিস করি তার সঙ্গে আসলে এই পরীক্ষা সিস্টেমটা একটু ডিফারেন্ট থাকার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা যেভাবে প্র্যাকটিস করেছি বা আমরা সারা জীবন যেভাবে বড় হয়েছি তার সাথে একটু ডিফারেন্ট আছে। তো এই জন্য এই পরীক্ষাটা একটু ডিফারেন্ট হয় আমাদের থেকে। এইটাকে সবসময় পজিটিভলি নিতে হবে। কখনো যদি আপনারা না পারেন দয়া করে নিজেরা নেতিবাচক কোনো মনোভাব নিজেদের প্রতি পোষণ করবেন না। তো IELTS রিডিংয়ে বা একাডেমিক রিডিংয়ে একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি এখানে কিছু টেকনিক এবং ট্রিক্স আছে আপনি যদি ধরতে পারেন আপনার কাছে রিডিং হবে সবচেয়ে সহজ। যদিও আমরা মনে করি যে IELTS রিডিং অনেকের কাছেই কঠিন মনে হয় বা একটা সময় আমার কাছেও মনে হতো, আমি অস্বীকার করবো না। কিন্তু যখন আমি জিনিসটা বুঝতে পেরেছি আমার কাছে মনে হয়েছে যে না, রিডিং এখন সবচেয়ে সহজ বিষয়। আপনি এই ভিডিওর শুরুতেই আপনি যখন দেখবেন সামনে একটা বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলেন। আপনি যদি মনে করেন IELTS রিডিংয়ে যত প্যাসেজ আসে তাতে যতগুলো শব্দ থাকে সবগুলো শব্দের অর্থ আপনি জানবেন এবং এটি জানলে আপনি ভালো স্কোর করবেন, তাহলে ভাই হবে না। আপনার আসলে সব কিছু জানার দরকার নাই। আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়। 1 ঘন্টায় সাধারণত আপনারা জানেন 3টা প্যাসেজ আসে। যদি আপনি ওয়ার্ড কাউন্ট করেন 3টা প্যাসেজে আপনার অন্তত 2100 থেকে 2700 এরকম এই রেঞ্জের মধ্যে আপনার কিছু শব্দ থাকে। তাহলে অনেক শব্দ এবং আপনাকে একই সময়ে 40টা প্রশ্নের উত্তর করতে হয়। IELTS রিডিংয়ে আসলে আপনার চেক করা হয় যে আপনি এই যে 1 ঘন্টা সময় দেয়া আছে 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি প্যাসেজ থেকে সঠিক উত্তরটা বাছাই করতে পারেন কিনা। এখানে সবসময় আপনার যে IELTS ভোকাবুলারি বা আপনি সবগুলো শব্দের অর্থ জানেন কিনা এটি কখনোই টেস্ট বা চেক করা হয় না। তাহলে আমাদের টার্গেট যদি হয় 7, তাহলে আমি যদি 7 পেতে হয় আমার একাডেমিক IELTS-এ আমাকে 40টার মধ্যে ন্যূনতম 30টা প্রশ্নের সঠিক উত্তর আমাকে দিতে পারতে হবে। এখন 40-এর মধ্যে 30 যদি আপনি ভাগ করেন 75% নাম্বার, তো এটি কঠিন না। এখন আমরা তাহলে কীভাবে প্রিপারেশনটা নিব? প্রত্যেকের আসলে কৌশল ভিন্ন ভিন্ন। এখানে আমি আমার কৌশলটা আপনাদের সাথে শেয়ার করছি এবং এটি আমি আপনাকে এইটুকু বলতে পারি, আমি এটি অ্যাপ্লাই করে আমার ক্ষেত্রে আমি ভালো ফলাফল পেয়েছি। আপনি সবার আগে যে কাজটা করবেন, দেখেন আপনি IELTS রিডিংয়ের জন্য আপনাকে অনেক বই কেনার দরকার নাই। আমি আগের লিসেনিংয়ে যেটা বলেছি সেই জিনিসটি আপনি করেন। আপনি যে আগের বইটা কিনেছেন 9 থেকে 18 IELTS ক্যামব্রিজ যে কোশ্চেন সেটগুলো আছে আমরা বাজারে পাওয়া যায় সচরাচর, আপনি যেটা আছে আপনার কাছে আপনি 9 থেকে 18 আমরা এটাই প্র্যাকটিস করব। আপনি শুরুতে যেটা করবেন সেটি হলো আপনি শুধুমাত্র IELTS রিডিংয়ের 1 নাম্বার প্যাসেজ যেটা, এই প্যাসেজটা আপনি প্র্যাকটিস করা শুরু করবেন 9 থেকে। তো আপনি যখন এই প্যাসেজটা প্র্যাকটিস করা শুরু করবেন, আপনি সবার আগে প্যাসেজ পাওয়ার আগে আপনি প্রশ্নগুলো দেখবেন এবং একটা বিষয় মাথায় সবসময় মনে রাখবেন, IELTS-এ কিছু ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে আসে। অর্থাৎ আপনি 1 নাম্বার প্রশ্নের উত্তর সাধারণত ফার্স্ট প্যারাগ্রাফে অথবা সেকেন্ড প্যারাগ্রাফের শুরুতেই আপনি পাবেন। আপনি যখন 2 নাম্বার প্রশ্নের উত্তর খুঁজবেন তখন আপনি নিশ্চিত থাকেন যে ফার্স্ট প্যারাগ্রাফের অ্যান্সারটা যেখানে শেষ হয়েছে আগের প্রশ্নের অ্যান্সারটা তারপর থেকে শুরু হবে, তারপর থেকে খুঁজতে হবে আপনাকে, তাহলে আপনি পাবেন। হ্যাঁ, অনেক সময় হোল প্যাসেজ মিলিয়ে থাকে সেটি ভিন্ন, কিন্তু আপনাকে এই ট্রিকটা মাথায় রাখবেন যে আপনি ফার্স্ট কোশ্চেনটার উত্তর অর্থাৎ আগের কোশ্চেনটার উত্তর যেখানে শেষ হয়েছে পরেরটার জন্য সার্টেনলি আপনি তার নিচে যা দেখবেন তারপর থেকে শুরু করবেন। এটি মার্কিং করলে আপনার মনে থাকবে। তো আপনি যেটা করবেন সেটি হলো আপনি সবার আগে
কোশ্চেনগুলো একবার দেখে নেবেন। কোশ্চেন দেখে আপনি ফার্স্ট প্যারাগ্রাফটা পড়লেন এবং প্যারাগ্রাফটা পড়ার পর আপনার এত অর্থ না খুঁজে আপনি ওই যে সেখানে যেই বিষয়টা এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলে রাখি, দেখবেন কোশ্চেনগুলো IELTS এর প্যাসেজ যতই বড় হোক প্রশ্নগুলো এত বড় হয় না। ওরা প্রশ্নগুলো মোটামুটি একটু শর্ট লেন্থে করে। এখানে যেটা থাকে যদি যে একদম বেসিক যেটা হয় সেটা হলো যে ধরেন প্রশ্নে হ্যাঁ দেওয়া আছে, এখানে হয়তো না বলা থাকে, বা এমন একটা ওয়ার্ড ওরা ইউজ করে যেই ওয়ার্ডটা কিছুটা হলেও একটু কনফিউশন সৃষ্টি করে। আপনাকে এই জন্য আপনি সবার আগে প্রশ্নে যেই বিষয়টা বলছো ওই কিওয়ার্ডটা সার্চ করেন। কিওয়ার্ডটা সার্চ করার পরে আপনি প্যাসেজ যেখানে পেলেন ওখানে থামেন, এবার আপনি কোশ্চেনটা একবার পড়েন, প্যাসেজটা একবার পড়েন, আপনি দেখবেন এবং আপনি খুব কমপ্লিকেটেড হবেন না। আমরা অনেকে মনে করি যে এটা মনে হয় খুব ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এটা মোটেও না। IELTS রিডিং কোনো ক্রিটিক্যাল অ্যানালাইসিস না, এখানে খুব স্ট্রেট ফরওয়ার্ড উত্তর থাকে, আপনি ওভার থিঙ্ক করবেন না। আপনি যদি দেখেন যে আপনার মনে হয়েছে প্রশ্নে যেটা আছে প্যাসেজ সেম আছে, ওকে, যদি ট্রু হয় ট্রু দিবেন, ফলস হয় ফলস দিবেন, বা যেটা হোক শূন্যস্থানে শূন্যস্থান দিবেন। আপনি ফার্স্ট প্রশ্নটা অ্যান্সার করলেন, সেকেন্ড কোশ্চেনটা। এবং আরেকটা কাজ আপনি করবেন এখানে, সেটি হলো আপনি যখন প্যারাগ্রাফটা পড়ছেন, পড়ার সাথে সাথে আপনি ওই ফার্স্ট প্রশ্ন উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আরেকবার দেখবেন যে সাধারণত 3টা বা 4টা প্যাটার্নের কোশ্চেন থাকে, পরে 3টা প্যাটার্নই বেশি থাকে বা 2টা প্যাটার্নের কোশ্চেন থাকে। আপনি ওইটার সাথে নিচের কোশ্চেনটাও দেখে নেবেন যে ওই প্যারাগ্রাফের মধ্যে আর কোনো প্রশ্ন আছে কিনা যেটি পরবর্তী দুই জায়গায় আছে। তো এটা আপনি একবার একটু দেখে নেবেন। অর্থাৎ আমি আর একটু সিম্পল করে বলি, আপনি ধরেন একটা প্যারাগ্রাফ যখন পড়লেন, একটা প্যারাগ্রাফ পড়ে আপনি মনে করেন 1 নম্বর প্রশ্নের উত্তরটা পেলেন। ওই 1 নম্বর উত্তরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মনে করেন শুরুতে ট্রু ফলস আছে, তারপরে শূন্যস্থান দেওয়া আছে, তারপর হয়তো আপনাকে অন্যরকম কোনো কোশ্চেন দেওয়া আছে। আপনি বাকি 2টা প্রশ্ন একটু দেখবেন যে এই সংক্রান্ত কোশ্চেন সেখানে আছে কিনা। যদি থাকে আপনি সেখানে একই সঙ্গে উত্তরটা করে যাবেন। এবং এটা যদি না করেন আপনাকে আবার প্যাসেজটা পড়তে হবে, এইটা করার দরকার নেই। এবার আপনি 2 নম্বর প্রশ্নে যান, সেম 2 নম্বর কোশ্চেনটা পড়লেন, উত্তরটা দিলেন এবং 2 নম্বরটা যখন পড়বেন ফার্স্ট প্যারাগ্রাফ যেখানে শুরু করছেন তারপর থেকে শুরু করবেন। আপনি দেখবেন উইদিন এক প্যারাগ্রাফ বা উইদিন 2-3 লাইনের মধ্যে আপনি পরের কোশ্চেন উত্তর পেয়ে যাবেন। তারপর 3 নাম্বার করে দিবেন, একই ট্রিক। এক্ষেত্রে আপনি ফার্স্ট কোশ্চেনটা যেই কোশ্চেনটার উত্তর খুঁজছেন ওই কোশ্চেনটা উত্তর দিবেন, পাশাপাশি নিচের কোশ্চেনগুলো একবার একটু থরোলি দেখে যাবেন যেখানে উত্তরটার এই সংক্রান্ত কিছু আছে কিনা, থাকলে উত্তরটা তখনই করে যাবেন। আপনি এভাবে ফার্স্ট প্যারাগ্রাফ শুধু 1 নাম্বার প্যাসেজটার পরীক্ষা দিবেন। সেই প্যাসেজ পরীক্ষা কয়টা দিবেন? 9 থেকে আপনার 18 পর্যন্ত সিরিজের সবগুলো পরীক্ষা দিবেন। আপনি যখন শুরুর পরীক্ষাটা দিবেন অ্যাজ এ বিগিনার, আপনি দেখবেন আপনার আধা ঘন্টা বেশি সময় লেগেছে, তারও বেশি সময় লাগতে পারে। আপনি এটা নিয়ে একদম কনফিউজড হওয়ার কিছু নেই। আপনি শুধু ফোকাসড হন, আপনি শুধু টার্গেট করেন যে আপনি যে সঠিক উত্তরটা আপনি যত সময় লাগুক আপনি দিতে থাকেন। আপনি 10টা পরীক্ষা যখন দিবেন আপনার দেখবেন সময় 25 মিনিটে নেমে আসছে। আপনি যখন বাকি 10টা পরীক্ষা দিবেন আপনার সময় 20 মিনিটে নেমে আসবে। আর আপনি যখন আপনি 18 পর্যন্ত সিরিজ যখন শেষ করবেন, আপনি দেখবেন ফার্স্ট প্যাসেজ শেষ করতে আপনার 16 থেকে 17 মিনিটের মধ্যে উত্তর হয়ে যাচ্ছে। আপনাকে অবশ্যই প্যাসেজ অন যেটা আছে, এই এতে 13টা প্রশ্ন আছে, এখানে কম্পারেটিভলি 13টা প্রশ্নের উত্তর সঠিক থাকে, মানে সঠিক করা সম্ভব। এবং এটা হলে আপনি কিন্তু অনেকখানি আপনি এগিয়ে গেলেন। কাজেই আপনি এই প্যাসেজ অন খুব ভালো মতো প্রিপারেশন নেবেন এবং এটা যখন শেষ হওয়ার পরে আপনি যে কাজটা করবেন, প্যাসেজ 2তে যাবেন। এখন অনেক সময় এমন মনে হয় যে সাধারণত আমি আগেও বলছি, এটা মনে করা হয় যে প্যাসেজ 2 এর থেকে প্যাসেজ 3 অনেক কঠিন, সেখানে অনেক প্যারাগ্রাফ থাকে। কিন্তু অনেক সময় কোশ্চেন প্যাটার্নের কারণে এমনটা হয় যে প্যাসেজ 2 এর থেকে প্যাসেজ 3 সহজ হয়ে যায়। কিন্তু যেটা সহজ বা কঠিন আপনি তো না পড়ে বলতে পারবেন না। একই রকমভাবে আমার এত কনফিউজড হওয়ার কিছু নাই। আমি এখন প্যাসেজ অন, আমি যখন ধরেন আপনার একটা কম্পিটেন্সি করেছি, এবার আমি প্যাসেজ 2তে যাই। প্যাসেজ 2 এর ক্ষেত্রে একই কথা। আপনি প্যাসেজ 2 এর ক্ষেত্রে অবশ্যই আগে কোশ্চেনটা দেখবেন, তারপরে আপনি প্যাসেজটা। এখন এখানে প্যাসেজ 2 এ অনেক সময় থাকে যে আপনাকে প্যারাগ্রাফ মেলাতে হয়, হেডিং, যে এই প্যারাগ্রাফের মূল কথা কী বা সামারিটা মেলাতে হয় বা হেডিং ম্যাচ করতে হয়, এই হেডিংটা কোন প্যারাগ্রাফে বলা আছে। এক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস মনে রাখবেন, আমাদের সাধারণত যেটা শেখানো হতো যে আপনি কোনো প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটাকে টপিক সেন্টেন্স বলে আর কি। তো
তো আপনি ফার্স্ট লাইনটা পড়বেন, পাশাপাশি আপনি শুরুর 2 লাইন পড়লেন, শেষের 2 লাইন পড়লেন, তাহলে আপনি ধারণা পেয়ে যাবেন। আসলে IELTS এর ক্ষেত্রে দুঃখজনক এভাবে খুব কাজ করে না। আপনারা এই দিকে ফোকাস না করে পড়লেন, প্যারাগ্রাফটা পড়ে আপনি যখন সবগুলো প্রশ্ন দেখবেন, আপনি দেখবেন তখন আপনি উত্তর পেয়ে যাচ্ছেন এবং আপনি হয়তো এমনও হতে পারে একটা প্যারাগ্রাফ পড়ার মাধ্যমে আপনি 2 বা 3টা কোয়েশ্চেনের উত্তর পেয়ে যাচ্ছেন। তো পার্ট 2 এবং পার্ট 3 এর ক্ষেত্রে আপনারা এই কৌশলটা অনুসরণ করবেন সবসময়। একটা প্যারাগ্রাফ পড়বেন এবং ওই সবগুলো প্রশ্ন দেখবেন। দেখবেন ওই প্যারাগ্রাফ সংক্রান্ত কোয়েশ্চেন আছে কিনা, এবং সাধারণত পার্ট 2 এবং পার্ট 3 তে এরকম কোয়েশ্চেন বেশি থাকে। তো যদি আপনি কোনো শব্দর একদম অড বাই অড মিনিং খুঁজতে আপনি যাবেন না সাধারণত, এবং আপনারা যখন শূন্যস্থান ফিল আপ করবেন, আপনি জানেন পার্টস অফ স্পিচের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, প্রোনাউন কোথায় বসে, বা অ্যাডজেক্টিভ কার আগে বসে, অ্যাডভার্ব কার আগে বসে, এই ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল করবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আপনি পার্ট 1-এ যখন আপনি কনফার্ম থাকতেন যে আপনার প্রথম প্যাসেজে 13 হয়ে যাচ্ছে, এবার আপনি 2 নাম্বার প্যাসেজের ক্ষেত্রে একই জিনিস ফলো করবেন। আপনি শুরুতে আবার পরীক্ষা দেওয়া শুরু করেন। সার্টেনলি আপনি যেহেতু 1 নাম্বার প্যাসেজে 40টা পরীক্ষা দিয়েছেন, আপনার 2 এর ক্ষেত্রে এত সময় লাগবে না। তারপরে 2 এর ক্ষেত্রে আপনি এই যে 20 মিনিট সময় ডিস্ট্রিবিউশন, 20 মিনিটে আপনি শুরুতে শেষ নাও করতে পারেন, কিন্তু আপনি পরীক্ষাটা দেন। এই পরীক্ষাটা যখন ধারাবাহিকভাবে আপনি দিতে থাকবেন, আপনি দেখবেন যে 2 নাম্বার প্যাসেজ শেষ করতেও আপনার এটি অনেক সময় 16-17 মিনিটে শেষ হয়ে যায়, এবং আমি নিজের ক্ষেত্রে বলতে পারি আমার 2 নাম্বার প্যাসেজ শেষ দিতে সবচেয়ে কম সময় লাগতো। এটা হতো ওই যে আমি যেটা দেখেছি যে আমি শুধু প্যারাগ্রাফটা যখন পড়ে যখন বাকি কোয়েশ্চেন দেখতাম, এমন হতো যে আমি একবারে আমার সবগুলো প্রশ্নের উত্তর হয়ে গেছে। তো 2 নাম্বার দিতে অনেক সময় 1 নাম্বারের থেকেও কম সময় লাগতে পারে, কিন্তু আপনাকে অবশ্যই ভাই এই ক্যামব্রিজের 9 থেকে যে 18 এই সিরিজের সবগুলো 2 নাম্বার আপনার দেওয়া শেষ করতে হবে। এভাবে আপনি 3 নাম্বারও দিবেন। 3 নাম্বারের জন্য নতুন করে কিছু বলার নাই। 3 নাম্বার সেম থাকবে, এবং এই 2 এবং 3 এর ক্ষেত্রে আবারও আমি বলব, আপনারা ওভার থিঙ্ক করবেন না। বিষয়টা সিম্পল সেন্সে ভাববেন, সিম্পলভাবেই অ্যান্সার করার চেষ্টা করবেন। খুব বেশি ক্রিটিক্যাল হওয়ার দরকার নাই। কিন্তু আপনারা যেই ওয়ার্ডগুলো সাধারণত মিনিং চেঞ্জ করে দেয়, যেমন হ্যাঁকে না করে দেয়, নাকে হ্যাঁ করে দেয়, এই শব্দগুলোর বিষয়ে কোশ্চেনে একটু খেয়াল করবেন। তো এভাবে আপনি যদি সবগুলো পার্ট বাই পার্ট পরীক্ষা দেন, এবং প্যাসেজ 3তে আপনি মোরাললেস সবারই আসলে 20 মিনিট সময় লাগে, যেহেতু একটু লম্বা প্যাসেজ থাকে। তো আপনি কিন্তু যদি এইভাবে প্র্যাকটিস করেন, মানে প্রথম ভেঙে ভেঙে আপনি আসলে এগুলো নির্দিষ্ট সময় শেষ করবেন। তো আমি যেহেতু এখানে বলেছি যে 10 দিনে আপনি আসলে 7+ স্কোর করতে পারবেন। আপনি যদি সবগুলো পরীক্ষা দেন, আপনার সবগুলো পরীক্ষা দিতে 7 দিনে হয়ে যাবে, এবং আমি আগের মতো এখানেও বলছি যে আপনার হয়তো একটু সময় বেশি লাগবে। আপনি 40টা পরীক্ষা যদি দিতে হয় আপনাকে, মোটামুটি আপনাকে আগে আমি আমার লিসেনিংয়ে বলছিলাম 5 ঘন্টা, আপনাকে আসলে রিডিংয়ে একটু বেশি সময় দিতে হবে। আপনাকে 6 থেকে 7 ঘন্টা দৈনিক সময় দিতে হবে। আপনি 7 দিনে এই শুধুমাত্র 20 মিনিট 20 মিনিট করে যে 3টা ভাগ আমি বলেছি, এইভাবে আপনি রিডিংয়ের পরীক্ষাগুলো দিবেন। দেওয়ার পরে 7 দিন পরে আপনি আসলে হোল প্যাসেজের একসঙ্গে ফুল টেস্ট দিবেন 3 দিন, এবং আপনি আসলে বাই দিস টাইম রিডিংয়ের বিষয়টা এরকম, এটা একটা মজার। আপনি যখন ট্রিকটা বুঝে যাবেন কোশ্চেনের, এবং IELTS আপনি রিডিংয়ে খুব বেশি যে সব মিলিয়ে 8 থেকে 10টা টাইপের আপনি প্রশ্ন পাবেন, কিন্তু আপনি যখন এই মজাটা বুঝে যাবেন, তখন আপনি দেখবেন আপনার এক্সাম দিতে অনেক কম সময় লাগছে, এবং কোনো ক্ষেত্রে টোটাল 50 মিনিটেও আপনি পরীক্ষা শেষ করে ফেলতে পারেন। তো পজিটিভ থেকে এইভাবে একটু প্র্যাকটিস করবেন, এবং বাকি যে 3 দিন, বিশেষ করে 3 দিন আপনি যদি প্রতিদিন 3 অন্তত 10টাও আপনি ফুল টেস্ট দেন, বাই দিস টাইম আপনি এইটুকু আশা করতে পারেন যে আপনার অনেকগুলো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। আর নাম্বার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আরেকটা বিষয় বলি, দেখেন 7 পাওয়ার জন্য যেহেতু 30টা প্রশ্ন লাগে, আপনি যদি পার্ট 1-এ অন্তত 12টা প্রশ্ন, 12 থেকে এখানে অনেকে 13টাই হয়, তারপর আপনি যদি 12টা প্রশ্ন উত্তর পারেন, আপনি 2 নাম্বার প্যারাগ্রাফ যেটা প্যাসেজ, 2 নাম্বার প্যাসেজে 14টার মধ্যে 12-13টা আপনি পাওয়া সম্ভব। আপনি যদি 2টায় 12ও ধরেন, তাহলে 1 নাম্বারে 12, 2 নাম্বারে 12 পেলে, আপনি যদি 3 নাম্বার প্যাসেজ ধরেন, আপনার টাইম বেশি চলে গেছে, আপনি যদি 3 নাম্বার প্যাসেজের অর্ধেক শেষ করেন, সেই অর্ধেক শেষ করেও যদি আপনি 7টা প্রশ্ন সঠিক উত্তর দেন, দেখেন তারপর আপনি 7 পেয়ে যাচ্ছেন। এবং এটি সম্ভব। এটি আমরা রিডিং যেহেতু অনেক সময় পড়তে হয়, এবং আমরা আমাদের দেশীয় প্রেক্ষাপটে, বিশেষ করে বাংলাদেশি প্রেক্ষাপটে আমাদের বই পড়ার অভ্যাস কম, আমরা লম্বা সময় পড়তে পারি না, এবং আমরা অনেক সময় টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, যার কারণে এটা হয় না। কিন্তু আপনাকে এইটুকু বলতে পারি, আপনি যদি একটু লেগে থাকেন কয়েকটা দিন, বা এই 7 থেকে 10 দিন একটানা লেগে থাকেন, আপনি অবশ্যই অনেক ভালো করবেন। এবং আপনি এই যখন IELTS দিবেন, তার
তার আগে আপনি চিন্তা করে দেখেন সেই প্রাথমিক থেকে শুরু করে অন্তত যারা ইন্টারমিডিয়েট যদি স্ট্যান্ডার্ড ধরে 12 বছর ইংরেজি পড়েছেন, এখানে যে শব্দগুলো আসে অধিকাংশ শব্দই আসলে আপনার কমন। তবে ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দের মিনিং খুঁজতে কখনোই যাবেন না, বরং ওভারঅল সেন্সটা দেখবেন এবং কোশ্চেনটা দেখবেন। IELTS রিডিং আপনাকে দেখতে চায় আপনি সঠিক উত্তরটা খুঁজে পেতে পারেন কিনা, আপনার কাছ থেকে সবসময় অর্থ জানতে চায় না। তো পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আবার কথা হবে। তার আগে একটা বিশেষ অনুরোধ, আমি দেখেছি যে আমার এই চ্যানেলের অ্যানালিটিক্স বিশ্লেষণ করে এই ভিডিও যারা দেখেন অনেকেই আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। আমার একটা উদ্দেশ্য আছে এই চ্যানেলটি কন্টিনিউ করার। বড় একটা উদ্দেশ্য হলো যে আমি আসলে নিজেই একটি খুবই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মানুষ। আমি দেখেছি আমার মতো অনেকে আছেন যারা চাইলেও IELTS এর ভালো প্রিপারেশন নিতে পারেন না, কারণ বাংলাদেশে এটা কোচিং সেন্টারে অনেক টাকা খরচ হয়, একই সঙ্গে অনেক সময় অনেকে সব কিছু মিলিয়ে পারেন না। আমি যতখানি সম্ভব, আমার উদ্দেশ্য হলো এই চ্যানেলটায় যারা IELTS প্র্যাকটিস পরীক্ষা দিবেন তাদের জন্য খুব সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করা। তো আপনারা যদি একটা দয়া করে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা একটু শেয়ার করেন, তাহলে যারা IELTS দিতে চান বা যার পরিবারে আছে যারা এরকম সমস্যায় আছে, যারা হয়তো প্রিপারেশন নিতে পারছেন না বা দিক নির্দেশনা পাচ্ছেন না, তাদের জন্য উপকার হবে। আপনারা যদি আমাকে এই সহযোগিতা করেন অথবা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে আপনারা আর অন্য কীরকম ভিডিও চান তাও যদি আমাকে জানান, আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে যেটুকু জানি আমি চেষ্টা করবো শেয়ার করতে। কারণ জ্ঞানের একটি বিষয় হচ্ছে এটি যত আপনি শেয়ার করবেন অত এটি আসলে বেড়ে যায় এবং আমরা সবাই মিলে একসঙ্গে আসলে এগিয়ে যেতে পারি। তো সেই প্রত্যাশায় নতুন বছর আমাদের সকলের জীবনে আরও ভালো কিছু নিয়ে আসুক, সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। আর অবশ্যই আমি আপনাদের ফিডব্যাকের আশায় থাকলাম আপনারা এভাবে প্রিপারেশনটা নেন। তারপরে যদি আপনাদের অন্য কোনো সাজেশন থাকে বা অন্য কোনো পরামর্শ থাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।